নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার 31 ডিসেম্বর। এখন সকাল 6:30 মতো বাজে। গাড়ি চলে এসেছে, আমরা সকলে মিলে যাচ্ছি জয়রামবাটির উদ্দেশ্যে। সকাল দিকটাতে ঠান্ডাটা বেশ আছে, তাই সকলে রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। এবার আমরা সবাই গাড়ির মধ্যে বসবো। এই একটা গাড়িই যাবে। তবে বেশ কিছুটা দূরে যেতে গেলে এই সকাল সকাল বেরোনোই ভালো, কারণ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে, সমস্ত কিছু দেখা হবে। আমরা এক এক করে সকলেই গাড়ির ভেতর ঢুকে পড়েছি। ভাই বাড়িতেই থাকবে, ও কিছুদিন আগেই ঘুরে গেছে, তাই ও আর গেল না। আর বেড়াতে যাওয়া মানে বাচ্চাদের তো ভীষণ আনন্দ, তাই আরও বর্দিচাও বেশ আনন্দ করে যাচ্ছে। পড়াশোনা নেই, পড়াশোনার ছুটি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ি আস্তে আস্তে ছেড়ে দিল। আমাদের এখান থেকে মোটামুটি 2 ঘন্টার রাস্তা, জঙ্গল নদী পেরিয়ে জয়রামবাটি। এইভাবে যেতে যেতে ক্রমশ আমরা একেবারেই মায়ের কাছে পৌঁছে গেছি। বহুবার আমরা এখানে এসেছি, কিন্তু যতবারই মায়ের কাছে আসি ততবারই আমাদের নতুন মনে হয়। তোমরা দেখতেই পাচ্ছ, গাড়ি আমাদের পার্কিংয়ে রাখা হলো। আমরা সবাই এক এক করে নেমে পড়ছি। এবার আস্তে আস্তে হাত টাত ধুয়ে আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দেব। তবে মন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে আছে প্রচুর পরিমাণে দোকান, আর ওই দোকান দেখে আরবের লাফালাফি শুরু হয়ে গেছে। তবে যে জায়গায় মন্দির স্থাপন হয় তার আশেপাশের পরিবেশটি অসম্ভব সুন্দর আর অত্যন্ত মনোরম। ক্রমশ আস্তে আস্তে আমরা মায়ের গেটের কাছে পৌঁছে গেছি। এখন অনেকটাই সকালবেলা, তাই ভিড়টাও অনেকটা কম। আমি যতবারই আসি ততবারই মনে হয় বেশ কিছুক্ষণের জন্য যদি থেকে যেতে পারতাম, তাহলে সময়টা আমার বেশ ভালোই কাটতো। কিন্তু যতবারই এসেছি দর্শন করে প্রণাম করে ফিরে যাওয়া। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু তাও আমি দূর থেকে মায়ের মন্দির আর পুরো চত্বরটি সামান্য কিছু অংশ ক্যামেরাবন্দি করেছি। মন্দির চত্বরের ভেতরে মায়ের যে মাটির বাড়িগুলি সংরক্ষিত আছে সেগুলি দেখতে অসাধারণ। এখানেও ক্যামেরা অ্যালাউ করছে না, তবুও সামান্য কিছু পরিমাণ আমি ভিডিও করেছি। মাটির বাড়িগুলি দেখার মতো, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা আছে যেন প্রাণ মন সব জুড়িয়ে যায়। কিছুদিন আগেই মায়ের তিথি পুজো হয়ে গেছে, তাই চারিদিকে প্যান্ডেল, মঞ্চ সমস্ত কিছু সাজানোগুলো খোলা হচ্ছে। এটা মন্দিরের ভেতরে। হালকা করে একটুখানি আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি যখন আমরা বসে বসে ধ্যান করছিলাম সেই মুহূর্তে। এখানে আমাদের মাকে দর্শন প্রণাম দুদণ্ড বসে থাকাও হয়ে গেছে, আর কুপন কাটাও হয়ে গেছে। এরপরে আমরা সোজা বেরিয়ে পড়ছি কামারপুকুরের উদ্দেশ্যে। জয়রামবাটির প্রসাদ খাওয়ার পরে কামারপুকুর গেলে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমরা ঠিক করেছি মাকে প্রণাম করেই তারপরে ঠাকুরকে প্রণাম করে আসব। আমরা এখন মূল গেট থেকে বেরিয়ে পড়ছি। আর গেটের দুধারে রয়েছে প্রচুর প্রচুর মণিহারি দোকান। এইসব দোকানগুলি দেখে আরব একেবারে মাথা খারাপ করে দিচ্ছে, কিছুতেই ছাড়বে না, এক্ষুনি কিনবে। ওকে বুঝিয়ে শুনিয়ে আমরা নিয়ে যাচ্ছি, বলেছি ফিরে এসে ভালো কিছু কিনে দেওয়া হবে। তবে মন্দিরের বাইরে প্রচুর খেজুরের রস বিক্রি হচ্ছে। আমরা সোজা চলে এসেছি সেই রস খেতে। খেজুরের রস সেই ছোটোবেলায় খেয়েছি, একটু একটু স্বাদটা মনে আছে, তাই আজও আবার সবাইকার খাওয়ার ইচ্ছা গেল। দামটিও ভালোই নিচ্ছে, একটি গ্লাস 15 টাকা। এই যে সবাই মিলে আমরা এক গ্লাস করে নিয়ে নিয়েছি। তবে এখন সকালবেলাটা বলে একটু ভালো আছে। আর এটা হচ্ছে এক গাছের রস, আর হাঁড়ির মধ্যে যেটা আছে সেটা বিভিন্ন গাছের রস একসাথে মিক্সড করা আছে। হাঁড়ির রসটা খাওয়া হয়ে যাওয়ার পরে এক গাছের রসটা একটু করে আমাদেরকে দিল। তবে দুটো স্বাদই প্রায় একই রকম, আর এতটা গাঢ়ও নয়। আর যত বেলা হচ্ছে তত এটার গুণটাও চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা একেবারে খেজুর রস খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে গাড়িতে উঠে কামারপুকুর রওনা দেব। আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই যে গাড়ির মধ্যে সবাই ঢুকেও পড়েছি, আর এই যে গাড়ি করে সোজা পৌঁছে গেছি কামারপুকুর।
পার্কিংয়ে আমাদের গাড়ি রাখা হয়ে গেছে। এখন সকালবেলা বলে কামারপুকুরের গেট খোলা। এখন সকাল 9টা মতো বাজে, তাই সকাল সকাল ভিড়টা এতটা বেশি হয়নি। রাস্তাঘাটটিও কামারপুকুরের এখন ফাঁকা ফাঁকা। এই যে দেখতে পাচ্ছ, এটা পিছনের গেট। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের গেটের দিকে। এখানে একটি পল্লীমঙ্গলের ছোট্ট মেলা বসেছে, সমস্ত হাতের কাজ বিক্রি হচ্ছে। আমরা একেবারে মেন গেটের সামনে এসে উপস্থিত হয়েছি। ভেতরে প্রবেশ করছি। এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাইরে থেকে একটু একটু করে যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আমরা পৌঁছে গেছি যোগীদের শিব মন্দিরে। শিব মন্দিরের সামনে যথেষ্ট ভিড়। শিবকে তো দেখতেই পারছি না। ভিড়টা কমতেই আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। শিবকে প্রণাম করেই আমরা ঠাকুরের মন্দিরে প্রবেশ করেছি। ঠাকুরের মন্দিরে ক্যামেরা অন করলেই বকছে, কিন্তু ছোট্ট করে ঠাকুরের মূর্তিটা একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে ধ্যান কক্ষ। ঠাকুরের মূল মন্দিরটা থেকে একটু ছেড়ে এই নাট মন্দির, এখানে বসেই আমরা একটুক্ষণ ধ্যান করলাম। আর এটা বাইরের পরিবেশ। এবার আস্তে আস্তে আমরা একেবারেই বাইরে বেরিয়ে পড়ছি। তবে এখন প্রায় 10টা মতো বেজে গেছে বলে আস্তে আস্তে ভিড় বাড়ছে। মঠ মিশনের পরিবেশ এতটাই শান্ত, শুধু মনে হচ্ছে বাড়ির পরিবেশ কেন এরকম হয় না। মা সবাইকে প্রসাদ ভাগ করে এখানেই দিয়ে দিল। এরপর আমরা সোজা বেরিয়ে গেছি হালদার পুকুরে। ঠাকুরের মন্দিরের ঠিক উল্টো দিকে এই পুকুরটি অবস্থিত। এখানে বহুবার আসা হয়েছে, তবু বাবার একটি না একটি গাইড চাই। বাবার পুকুরে গঙ্গা নাই, মনে মনে দুঃখ করতো। তখন ঠাকুর বললেন, তুমি দুঃখ করো না গো, হালদার পুকুরে চান করবে, এইটাই তোমার গঙ্গা। এই হালদার পুকুরটা আমাদের গ্রামের গঙ্গা। এই জলে বিয়ে বাড়ি হয়, পূজা আজা হয়, সব কিছু। হালদার পুকুর ছোট গঙ্গা, দক্ষিণেশ্বর মা থাকতো বড় গঙ্গা। এই পুকুরের মধ্যে বহু ঠাকুরের মূর্তি ভাসিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মানুষরা এই পুকুরের জল ব্যবহার করেন। পুকুরটি বিশাল বড়, আর ঘাটগুলি সব বাঁধানো। এই পুকুর থেকেই আস্তে আস্তে আমরা বিভিন্ন সাইট সিনের দিকে এগিয়ে গেছি। আর গাইড আমাদেরকে বোঝাতে বোঝাতে আমাদেরকে নিয়ে সমস্তটা ঘুরিয়ে দিল। গয়না আদর যত্ন করেছিলেন। আর এই প্রশ্ন যদি বিয়ের সময় গয়না ছিল, ওরা বলবো দিতে। এই হচ্ছে লাহাবাবু জমিদার। দুটো পরে চলে আসুন। বিষ্ণু মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির সমস্ত কিছু খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছে। মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, আবার বলছে আমরা ছাদে আছি। নিচে আন্ডারগ্রাউন্ড, মাঝে একতলা ওপরে একতলা। যখন বর্গিরা লুটপাট করতে আসতো, তখন এই লাহাবাবুরা জমিদার সেই বর্গিদের ভয়ে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে মাটির তলার আন্ডারগ্রাউন্ডে লুকাতো। বর্গিরা লুটপাট করে চলে গেলে লাহারা নিচের থেকে ওপরে আসতো। রামকৃষ্ণর 5 বছর বয়স, ঠাকুর আমাদের পাঠশালায় পড়াশোনা না করে এই বিষ্ণু মন্দিরে মা কালীর ছবি আঁকতো, ধ্যান করতো। চৌকাগড়ায় উঠে গেলে দুটো দরজা দেখা যায়। একটু গেলে পরে বাঁ দিকে একটু দরজা আছে, ডান দিকে একটু দরজা আছে, যেতে পারেন। যে তুলে আসতে পারো, দেখে আসতে পারো, বাঁ দিকে হেলে হুলে দেখতে পারো। বিষ্ণু মন্দিরের চারিদিকে আছে খুব সুন্দর মৃত্তিকা মূর্তি। এই মৃত্তিকা মূর্তিগুলি প্রত্যেক 2 বছর অন্তর অন্তর চেঞ্জ করা হয়। বিভিন্ন মেলাতেও এই মাটির মূর্তি তৈরি করতে এখন দেখা যায়। ঠাকুরের সমস্ত লীলা খেলা এখানে মৃত্তিকা মূর্তির মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদের এইসব জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে, একেবারে পুতুলের মতো। তাই আরও বারত্রিজা খুব ভালো করে এগুলো দেখছিল। এখান থেকে দেখা হয়ে যাওয়ার পর সমস্ত ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে যাই। এই পাঠশালাতে রামকৃষ্ণ দেব 5 বছর বয়সে পড়াশোনা করেছিলেন। ঠাকুর যখন পড়েছিলেন, চাল ছিল খড়ের। 1304 সালে খড় পড়ে যাওয়ার পর লাহাবাবুরা খড় চেঞ্জ করে টিন দিয়েছে। অরিজিনাল ভেতরের কাঠামোটা আছে, ভেতরে লাল মেঝেটা অরিজিনাল যে চঞ্চুরকি। ঠাকুরকে মাস্টারমশাই যোগ করতে বলেছে, ভালোভাবে যোগ শিখেছে। আর যেদিনে বিয়োগ করতে বলেছে, বলছে দুঃসালা তোর পাঠশালায় পড়বো না। যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ, বিয়োগ মানেই তো কাটাকাটি। বলে বিষ্ণু মন্দিরে যে মা কালীর ছবি আঁকতো, ধ্যান করতো। ঠাকুর যোগ করবেন, বিয়োগ করবে না। বিয়োগ মানে বাদ দেয়া, আর যোগ মানে ভগবানের সঙ্গে সকলের যোগাযোগ। অরিজিনাল কাঠামো, অরিজিনাল মূর্তি। লাহাবাবুদের দুর্গা মন্দির ঠাকুর স্বেচ্ছায় মা দুর্গা চক্ষু। তোমরা দেখতেই পাচ্ছ একের পর এক মন্দির, ঠাকুরের লীলাক্ষেত্রগুলো আমরা প্রদক্ষিণ করছি। কিছু কিছু জায়গা মিশনের আন্ডারে, কিন্তু বেশিরভাগটাই গ্রামের বংশধরদের আন্ডারে আছে। জমিদারের মেয়েটির নাম ছিল প্রসন্নময়ী। ঠাকুর ছোটবেলা থেকে দিদি বলতেন। এই প্রসন্ন দিদি লাহার মেয়ে 5 বছরে বিয়ে হয়েছিল, 7 বছরে বিধবা।
তখন প্রশ্নদিদি কী নিয়ে থাকবে, বিধবা হয়ে শিব পুজো করতো, রামকৃষ্ণকে গোপাল কেন এত যত্ন করেছিল। ওই রামকৃষ্ণদেব যখন বড় হয়ে জয়রামবাটি আমরা এখন পৌঁছে গেছি যোগীদের শিব মন্দিরে। শিবের অসাধারণ মূর্তি এবং বিশাল আকার। এখনও শিবের পুজো করা হয়নি, শিবকে এখন ঢাকা দেওয়া আছে, কিছুক্ষণ পর হয়তো পুজো করবে। বাইরে ফুল টুল সব রাখা আছে। আমরা এখান থেকে বেরিয়েই সোজা যাচ্ছি কামারপুকুর, যেই পুকুরটির নামকরণেই এই জায়গাটির নাম হয়েছে। পুকুরের চারিদিকে বাড়ি দিয়ে ঘেরা, গ্রামের মাঝখানেই পুকুরটি অবস্থিত। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ছি, সোজা চলে গেলাম ধনী কামারিনীর বাড়ি। তুমি আসবে না, জুতো খুলতে হবে? আমার জুতো খোলা, এই যে দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, ওখান থেকেই আবার চলে এলাম ভবতারিণীর মন্দিরে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী কালো মূর্তি, আর এখানের মায়ের মূর্তি নীল। বাইরে থেকে মায়ের মূর্তিটা অতটা বোঝা যাচ্ছে না। বেটা ছেলে ঢুকবে না, শুধু মেয়েরা থাকবে। রামকৃষ্ণদেব ছোটবেলায় মেয়েদের সঙ্গে খেলাধুলা করতো, নাচ গান শিখতো, দিনের পর দিন বড় হচ্ছে। তখন দুর্গাদাস পায়ন বললো, দেখ গদা। এরপরে আমরা সোজা চলে যাচ্ছি যেখানে ঠাকুর শিব সেজে অভিনয় করেছিলেন সেই মঞ্চে। পায়নের বাড়ি, হ্যাঁ, ঠাকুর বংশের যুগ ছিল। তারই ছোট ভাইটা সীতানাথ পায়নের বাড়ি, এটার ফ্যামিলি আছে। শিবরাত্রি যাত্রা হলে যাত্রা দল এসেছে, আসলে যন্ত্র পড়ে গেছে, সিন পড়ে গেছে, দর্শকরা বসে গেছে। সন্ধ্যাবেলা খবর আসছে তোমাদের ছেলেটি পালা করতে পারবে না গো, শরীর খারাপ। দর্শকরা বললো কে শিবের পালা করবে না, গদাই করবে। তখন ওই গদাইকে শিব সাজিয়ে আসলে যেই না বলে যাত্রা করতে যে অজ্ঞান হয়ে গেল। তৃতীয় ভাব সমাধি হলো। প্রথম ঠাকুরের ভাব সমাধি হলো লক্ষ্মীজলার মাঠে। লক্ষ্মীজলার মাঠে যেটা গাড়ি পার্কিং হচ্ছে, ঠাকুর আমাদের মুড়ি খেতে খেতে হালে হালে গেছিলো। আকাশে কালো মেঘ, সাদা বক দেখে মাঠে প্রথম পড়ে গেল। দ্বিতীয় 6 কিলোমিটার দূর আনুর বিশালক্ষী আছে, ওই লাহাবাবুর মেয়ে প্রসন্ন দিদি পুজো নিয়ে যাচ্ছিল, ঠাকুরও যাচ্ছিল, সেখানেও ভাব সমাধি হলো। আবার এই তৃতীয়বার সীতানাথ পায়নের বাড়ি শিবরাত্রি শিব সেজে নাটক করতেছে। এই মঞ্চের ভেতরে যে মন্দিরটি, ওই মন্দিরেই আছে শিবের একটি খুব সুন্দর নৃত্যরত্ন মূর্তি। দূর থেকে মূর্তিটা অতটা বোঝা যাচ্ছে না। আমরা সকলেই কাছে যেয়ে প্রণাম করে এলাম। এই জায়গার পরিবেশটাও খুব শান্ত এবং খুব নিরিবিলি, চারিদিকটা গাছ দিয়ে ঘেরা। এখান থেকে আমরা সোজা চলে এলাম রোডের উপরে। এরপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি গাড়ি পার্কিংয়ের ওখানে। আমাদের গাড়ি ওখানেই রাখা আছে। কামারপুকুরের ঠিক মন্দিরের উল্টো দিকে এই যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো হচ্ছে গেস্ট হাউস। এই যে ঠাকুরের মূল মন্দিরটা পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখন অনেক দর্শনার্থীর ভিড় হয়ে গেছে। আমরা সোজা গাড়ি পার্কিংয়ের কাছে চলে এসেছি। আর পার্কিংয়ের একেবারে পেছনের দিকে হয়েছে বিশাল জায়গা নিয়ে চাষ, আর সব কিছু হয়েছে সবজি চাষ, আর ফলনও খুব সুন্দর হয়েছে। আর অনেকটা জায়গা জুড়ে চাষটা হয়েছে বলে খুব সুন্দর দেখতেও লাগছে, আর প্রচুর পরিমাণে হাওয়া বাতাস খেলছে। তবে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটি মিশনেরই গাড়ি পার্কিং। আমরা পার্কিংয়ের কাছে এসে সবাই মিলে টিফিনটা সেরে নিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই খিদেও পেয়ে গেছিলো সবাইকার। যে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব চলছে গল্পগুজব, আর বাবা এখনও খাচ্ছেন। টিফিন খাওয়াটা সেরে নিয়েই আমরা সোজা বেরিয়ে পড়েছি জয়রামবাটির উদ্দেশ্যে, কারণ দুপুরের প্রসাদটা আমরা ওখানেই গ্রহণ করব। আমরা সোজা এইভাবে পার্কিংয়ের কাছে গাড়ি রেখে দিলাম। এবার এখান থেকেই সোজা ঢুকে পড়ব মন্দিরের ভেতরে। দুপুরের প্রসাদ খাওয়ার লাইন 11:30 থেকেই শুরু হয়ে যায়। আমরা এখন সেই দিকেই হাঁটছি। মায়ের গর্ভমন্দির বন্ধ হয়ে গেছে। দুপুরবেলায় ভোগ নিবেদনের পরেই মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়, আর মায়ের ভোগ নিবেদনের পরেই শুরু হয়ে যায় দুপুরের খাবার লাইন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সোজা খাবারের লাইনের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি। প্রচুর ভিড়, এক ব্যাচ ঢুকে পড়েছে। আমাদের লাইন এখন সেকেন্ড ব্যাচে বসবে, তাই আমরা ধারে একটি বেঞ্চে বসে বসে ওয়েট করছি। এখন মন্দিরে টুরিস্টের ভিড়ে ভর্তি, তাই প্রচুর বড় বড় বাস হয়ে এসেছে, তাই লাইনও হয়েছে প্রচুর বড়। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে আমরা খাবার ঘরের ভেতরে ঢুকে পড়েছি। বেঞ্চগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আর লাইন বাই লাইন যে ভক্তরা বসছে। আমরা এখানেই বসে পড়লাম। আমরা মেয়েরা সকলে এক লাইনে বসে পড়েছি।
প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, প্রসাদ খাওয়াও শুরু হয়ে গেছে। আর হঠাৎ করে ওই দূরে আমার মাস্তুতো দাদা বসেছে, ওর সাথে দেখা হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসেছি। এরপর আমরা সকলে মিলে হাঁটছি মন্দিরের গেটের দিকে, কারণ এখান থেকেই আমরা এবার সোজা বাইরে বেরিয়ে পড়ব। আরব তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ওর জন্য একটা ছোট্ট বল খেলার মোবাইল ফোন কেনা হলো। আর এরপর আমরা ঢুকছি স্টলে। মঠেরই আন্ডারে এই স্টলটি, এখানে বিভিন্ন রকমের বই সমস্ত কিছু পাওয়া যায়। স্টলটি বাইরে থেকে যতটা সুন্দর দেখতে, ভেতরে ঢুকেও ততটাই সুন্দর। এই যে আমি কয়েকটা বই নেব বলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। তবে দেখলে সব বইগুলোই কিনতে ইচ্ছা করছে, কিন্তু তারই মধ্যে আমার যেগুলো প্রয়োজন সেগুলোই নিচ্ছি। আর কয়েকটি মায়ের কথার উপরে ছোট ছোট গল্পের বই রয়েছে, সেগুলো ভীষণ সুন্দর। এই যে আমরা বই টই কিনে সোজা বাইরে বেরিয়ে পড়েছি। এই দেখো আমি 3টে বই কিনেছি। একটা গানের বই, আর সারদার পুঁথিটা আমার কাছে ছিল না, আর আরেকটা ছোট্ট মন্ত্রের বই। তবে এখান থেকে বাইরে বেরিয়ে আমরা সোজা যাচ্ছি সিংহবাহিনীর মন্দিরে। প্রত্যেকবারই প্রসাদ খাওয়ার পর এই মন্দিরটি দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। মন্দিরটি সর্বক্ষণ খোলা থাকে, আর নিত্য মায়ের পুজো হয়, আর সর্বক্ষণ মায়ের পুজো হচ্ছে। আর এখন দুপুরবেলা বলে অসংখ্য ভিড়। আর প্রত্যেকটি গলি পেরিয়ে পেরিয়ে এই মন্দিরটি যেতে হয়। আসলে গ্রামের মধ্যেখানে এই মন্দিরটি অবস্থিত। এই যে দেখতেই পাচ্ছ, আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। তবে যতবারই এসেছি মন্দিরে ততবারই দেখেছি বলি হচ্ছে, আর এবারেও এসে তাই দেখলাম। এই দেখো বলির জন্য পাঁঠা রেডি করা আছে। তবে এই দৃশ্য দেখার মতো না, তাই আমরা প্রণাম করে দূরে সরে গেছি আর সোজা চলে এসেছি পার্কিংয়ে। এখান থেকেই আমরা গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেব। সমস্ত ঘোরা আমাদের কমপ্লিট হলো। তবে গাড়ির মধ্যে আবার এতটা জার্নি, সেই ভেবেই সবাইকার ভীষণ ভয় করছে। এই যে গাড়ির মধ্যে সবাই উঠে পেরেছি, প্রসাদ খেয়ে পেট একেবারেই ভর্তি। সবাইকার কিন্তু এখন ভীষণ আনন্দ। একটু পরে কার যে কী হবে সে বলা মুশকিল। তবে বাড়ির সকলে মিলে ঘুরতে যাওয়া মানে ভীষণ আনন্দের ব্যাপার। আস্তে আস্তে আমাদের গাড়ি ছেড়ে দিল। তবে দুপুর টাইম বলে গাড়ি চলতে চলতে সকলের আস্তে আস্তে ঘুমের ভাব চলে এসেছে। তো চলো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে বাড়ি পৌঁছে যাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।